ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার কারাকাস সহ বিভিন্ন এলাকায় হামলা। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্ত্রী সহ আটক। সৌদি আরব ইয়েমেন সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 20। সহিংসতার প্রেক্ষাপটে রিয়াদের সব রাজনৈতিক ও সামরিক গোষ্ঠীর সংলাপ আহ্বান। ইরানে অর্থনৈতিক সংকটের প্রতিবাদী বিক্ষোভ রূপ নিয়েছে সংঘাতে। কয়েকদিনের অন্তত 9 জন নিহত। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে উত্তেজনা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তারের পর দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে রাজধানী কারাকাস সহ দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় মার্কিন বাহিনী। গত 3 মাস ধরেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে ভেনেজুয়েলার উপর নানাভাবে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। একের পর এক নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ক্যারিবীয় ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এলাকায় 30টিরও বেশি নৌযানে হামলা চালায় মার্কিন বাহিনী। এছাড়া গেল কয়েকদিন ধরে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ হুঁশিয়ারি বাস্তবে রূপ নেয় স্থানীয় সময় শনিবার ভোরে ভেনেজুয়েলায় ব্যাপক বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। রাজধানী কারাকাসের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় বিকট বিস্ফোরণ হয়। এর মধ্যে একটি ফুয়ের্তে তিওনা সামরিক ঘাঁটিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন বলে ধারণা করা হয়। পাশাপাশি ভেনেজুয়েলার বেশ কয়েকটি প্রদেশেও চালানো হয় হামলা। পরে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তবে মাদুরোকে কিভাবে ধরা হয়েছে বা তাকে কোন দেশে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। এর আগে মাদুরোকে আটকের জন্য প্রয়োজনীয় তথ্য দিলে $5 কোটি পুরস্কার ঘোষণা করেছিল ওয়াশিংটন। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। ইয়েমেন ঘিরে মুখোমুখি দুই মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এই দুটি দেশের সমর্থিত গোষ্ঠীর মধ্যে সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। সৌদি বিমান হামলার পর সেখান থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণাও দিয়েছে আমিরাত। তবে তাদের সমর্থন থাকা সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল ইয়েমেনের দক্ষিণ অঞ্চলকে একটি স্বাধীন দেশ হিসেবে ঘোষণা দেওয়ার দিকেও এগোচ্ছে। এই পরিস্থিতিতে সৌদি আরব দেশটির দক্ষিণের সব রাজনৈতিক ও সামরিক গোষ্ঠীকে রিয়াদে একটি সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনীতির মাঠ নতুন করে উত্তপ্ত। যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের দক্ষিণে শুরু হয়েছে আরেক দফা রক্তক্ষয়ী সংঘাত, যা শুধু দেশটির ভেতরেই সীমাবদ্ধ থাকেনি। মুখোমুখি দাঁড় করিয়েছে দুই প্রভাবশালী উপসাগরীয় শক্তি, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে। ইয়েমেন ঘিরে দুদেশের দীর্ঘদিনের মিত্রতা এখন রূপ নিয়েছে প্রকাশ্য দ্বন্দ্বে। ইয়েমেনের দুটি সামরিক ঘাঁটিতে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় হতাহত হয়েছে অনেকে। তাদের মধ্যে রয়েছে বেসামরিক নাগরিকও। দীর্ঘদিন ধরে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে আসা সৌদি আরব ও আরব আমিরাত এখন ভিন্ন ভিন্ন সশস্ত্র গোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। এর মধ্যে আমিরাত সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি দক্ষিণ ইয়েমেনকে আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার পথে এগোচ্ছে। আমরা সবাই এখানে আছি দক্ষিণের মুক্তির জন্য। নারী, শিশু, মহিলা এবং বয়স্কদের সাথে আমরা দাঁড়িয়েছি আমাদের রাজনৈতিক নেতৃত্ব এবং দক্ষিণ আরবের রাষ্ট্র পুনরুদ্ধারের দাবি জানাতে। আমাদের প্রেসিডেন্ট প্রতিনিধিত্বকারী রাজনৈতিক নেতৃত্বের কাছে দক্ষিণ আরবের রাষ্ট্র পুনরুদ্ধারের দাবি জানিয়েছে। এই দাবি সাধারণ জনগণের। আমাদের জনগণ দক্ষিণ আরবের রাষ্ট্র পুনরুদ্ধারের দাবি থেকে পিছু হটবে না। এদিকে এসটিসির অভিযোগ, সৌদি সমর্থিত বাহিনীর স্থল হামলার পাশাপাশি বিমান হামলা চালিয়েছে। এই হামলার পর ইয়েমেন থেকে মোতায়েন করা সেনা সদস্যদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় আমিরাত। 2014 সালে শুরু হওয়া ইয়েমেনের গৃহযুদ্ধ দেশটিকে ভয়াবহ মানবিক সংকটে ফেলেছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত কিছুটা কমলেও এখন নতুন করে দক্ষিণাঞ্চলে ক্ষমতার লড়াই তীব্র হয়েছে। 2022 সালে গঠিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল পিএলসির লক্ষ্য ছিল হুতি বিরোধী শক্তিগুলোকে এক করা, তবে এখন তা ভাঙনের মুখে।
গত ২রা ডিসেম্বর এসটিসি পূর্ব ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে বেশ কয়েকটি এলাকা দখল করে নেয়, যার মধ্যে তেল সমৃদ্ধ হাদরামাউথ প্রদেশও রয়েছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে সংঘাতে। কয়েকদিনের আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। বিক্ষোভ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। বিক্ষোভ দমনে সহিংসতা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে বলে ডোনাল্ড ট্রাম্পের হুমকির বিরুদ্ধে জাতিসংঘের দ্বারস্থ হয়েছেন তেহরান। ইরান জুড়ে নতুন করে এক সপ্তাহ ধরে চলছে সরকার বিরোধী বিক্ষোভ। চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদেই এ আন্দোলন। শুক্রবারও টানা ৬ষ্ঠ দিনের মতো ইরান জুড়ে বিক্ষোভ অব্যাহত ছিল। এদিন কোম, মারফদাস্ত, ইয়াসুজ, মাশহাদ, হামেদান সহ তেহরানের কাছের তেহরান পার্স ও খাক সেফিদ এলাকায় বিক্ষোভ হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো এবং তাদের হত্যা করা ইরানের পুরনো অভ্যাস। যদি তারা আবারও এমনটি করে তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। এজন্য সামরিক পদক্ষেপও নিতে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যকে বেআইনি হুমকি বলে জাতিসংঘের প্রতি এর নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে তেহরান। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি ট্রাম্পের বক্তব্যকে আইনের গুরুতর লঙ্ঘন বলে বর্ণনা করেন। গত রবিবার থেকে চলা এ বিক্ষোভে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৯ জন, আটক করা হয়েছে ৪৪ জনকে। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। বিশ্ব রাজনীতিতে যুদ্ধ শুরুর আগে বা ক্ষমতা সংহত করার সময় প্রায়ই শোনা যায় ফলস ফ্ল্যাগ শব্দটি। এর অর্থ এমন হামলা বা ঘটনা যার দায় অন্যের উপর চাপানো হলেও নেপথ্যে থাকে ভিন্ন উদ্দেশ্য। সাম্প্রতিক সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার অভিযোগের পর আবারও এই শব্দটি আলোচনায় এসেছে। ১৯৩৯ সালে জার্মানির নাৎসি বাহিনী নিজেরাই রেডিও স্টেশনে হামলা চালিয়ে দোষ চাপায় পোল্যান্ডের ওপর। এই ঘটনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটায়। ইতিহাসে এটি পরিচিত গ্লেইভিটস ইনসিডেন্ট নামে। ১৯৩১ সালে জাপান নিজেরাই রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে চীনের বিরুদ্ধে যুদ্ধের অজুহাত তৈরি করে। এটি পরিচিত মুকদেন ইনসিডেন্ট নামে। ১৯৯৯ সালে মস্কো সহ বিভিন্ন শহরের আবাসিক ভবনে বিস্ফোরণে নিহত হন প্রায় ৩০০ মানুষ। রাশিয়া দায় চাপায় চেচেন বিদ্রোহীদের ওপর, কিন্তু পরবর্তীতে সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও গবেষকরা অভিযোগ তোলেন এই হামলার পেছনে রুশ নিরাপত্তা সংস্থা এফএসবি জড়িত থাকতে পারে। সম্প্রতি রাশিয়া দাবি করছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে। ক্রেমলিনের মতে এর পেছনে ইউক্রেন জড়িত, কিন্তু কিয়েভ তা অস্বীকার করছে। পশ্চিমা বিশ্লেষকদের একাংশ বলছে ঘটনার পূর্ণাঙ্গ প্রমাণ প্রকাশ না হওয়ায় এটি সম্ভাব্য ফলস ফ্ল্যাগ ন্যারেটিভ হিসেবেও আলোচিত হচ্ছে। এর আগে ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর আগেও রাশিয়া দাবি করেছে ইউক্রেনে রুশভাষীদের ওপর নিপীড়ন চলছে। পশ্চিমা দেশগুলো বলছে এই বক্তব্য ছিল যুদ্ধের পক্ষে জনসমর্থন তৈরির কৌশল। বিশ্লেষকদের মতে ফলস ফ্ল্যাগ অপারেশন প্রমাণ করা অত্যন্ত কঠিন, তবে ইতিহাস বলছে যুদ্ধের আগে তথ্যের যুদ্ধই সবচেয়ে ভয়ঙ্কর। যুদ্ধক্ষেত্রে যেমন গোলাগুলি চলে তেমনি চলে তথ্যের লড়াইও, আর সেই লড়াইয়ে সত্য আর মিথ্যার সীমারেখা হয়ে ওঠে ঝাপসা। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। ওমানের রাজধানী মাস্কাটে সড়ক দুর্ঘটনায় 4 বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার মাস্কাটের ঘোবরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 2 জনের বাড়ি কুমিল্লা জেলায় এবং অপর 2 জনের কক্সবাজারে। নিহতদের মধ্যে 2 জন হলেন উখিয়ার প্রদীপ কুমার এবং রামুর লোকমাল হাকিম। বাকি 2 জনের নাম প্রকাশ করা হয়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায় সকালে কাজ শেষে বাসায় ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই 4 জন গুরুতর আহত হন। ওমান রয়্যাল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী কুলা হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা 4 জনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাদের মরদেহ কুলা হাসপাতালে মর্গে রাখা হয়েছে। সুইজারল্যান্ডের একটি পানশালায় নববর্ষ উদযাপনের সময় শ্যাম্পেন বোতলের ঝলকানিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে মনে করছেন তদন্ত কর্মকর্তারা।
ঘটনার নতুন ভিডিওতে দেখা যায় আগুন লাগার সঙ্গে সঙ্গে পানশালার ভেতরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন ছুটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনায় 40 জন নিহত ও 119 জন আহত হয়েছেন। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করতে কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে তদন্ত শুরু করেছে সুইস প্রসিকিউটররা। বিলাসবহুল আলপাইন স্কি রিসোর্ট শহর ক্রামন্তানায় লে কস্তেলাসিও নামের পানশালায় ভয়াবহ বিস্ফোরণে 40 নিহত এবং শতাধিক আহত হন। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারে একটি নির্মাণাধীন ভবনে ভয়াবহ আগুন লেগেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল ঘিরে রয়েছে অসংখ্য জরুরি সেবার যানবাহন। টাওয়ার ল্যাডারে দাঁড়িয়ে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে টানা পানি ছিটাচ্ছেন। ঘটনাস্থলে শতাধিক দমকল কর্মী কাজ করছেন বলে জানান ডেনভার ফায়ার বিভাগের কর্মকর্তা রবার্ট মার্ফি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে বলে জানায় ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট। দক্ষিণ ও মধ্য মেক্সিকোতে 6.5 মাত্রার ভূমিকম্পে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত 12 জন। কর্তৃপক্ষ জানায় ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল পর্যটন শহর আকাপুলকোর কাছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে মেক্সিকান সিসমিক অ্যালার্ট সিস্টেমের সতর্ক বার্তা শোনার পর মেক্সিকো সিটি ও আকাপুলকোর বাসিন্দা ও পর্যটকরা রাস্তায় ছুটে যান। মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা জানান, ভূমিকম্পের পর আফটারশক অনুভূত হচ্ছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 34টি ভবন ও 5টি বাড়ি পরিদর্শন করা হচ্ছে। স্থানীয়দের শান্ত থাকতে এবং সবসময় লাইফ ব্যাকপ্যাক প্রস্তুত রাখতে আহ্বান জানান তিনি। 2025 সাল ছিল সিনেমার জন্য নাটকীয় পরিবর্তন আর আলোচিত ঘটনার বছর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের প্রভাবও পড়েছে রূপালী পর্দায়। বিদেশে নির্মিত সব সিনেমার ওপর 100% শুল্ক আরোপ করতে চেয়েছিলেন ট্রাম্প প্রশাসন। এই ঘোষণার পর হলিউড সিনেমা অঙ্গনে তৈরি হয় বড় ধরনের বিতর্ক। এরপরও অস্কার মঞ্চ থেকে ভেনিস গোল্ডেন লায়ন পর্যন্ত বাজিমাত করে দেশি বিদেশি সব সিনেমা। 2025 একটি বছর আর অসংখ্য গল্প। কখনো রাজনীতির ছায়া পড়েছে রূপালী পর্দায়, আবার কখনো অ্যানিমেশন ভেঙেছে বক্স অফিসের সব রেকর্ড। 2025 সালে বিশ্ব সিনেমা দেখেছে অস্কারের চমক, নেটফ্লিক্সের সাংস্কৃতিক ঝড়, হলিউডের বিতর্ক আর আন্তর্জাতিক চলচ্চিত্রের অভূতপূর্ব উত্থান। সেই সাথে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশি সিনেমায় শুল্ক আরোপের খড়গ। এত কিছুর পরও অস্কার মঞ্চে বাজিমাত করে আনোরা। সেরা ছবি সহ 5টি অস্কার জিতে নেয় পরিচালক শন বেকার। সেরা অভিনেত্রী হন মাইকি ম্যাডিসন। আর ব্রুটালিস্টের জন্য সেরা অভিনেতা হিসেবে দ্বিতীয়বার অস্কার জেতেন অ্যাড্রিয়ান ব্রডি। বক্স অফিসে এশিয়ায় জয়ের পর 2025-এ বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা সিনেমা হলো চীনের অ্যানিমেশন নেজা 2, যার আয় প্রায় $1.9 বিলিয়ন। এরপরই ডিজনির লিলো অ্যান্ড স্টিচ এবং আ মাইনক্রাফট মুভি। নেটফ্লিক্সের অ্যানিমেশন কেপ অফ ডেমন হান্টার্স হয়ে ওঠে 325 মিলিয়নের বেশি ভিউ নিয়ে সবচেয়ে বেশি দেখা মৌলিক সিনেমা। ছবির গান গোল্ডেন বিলবোর্ড 100-তে 1 নম্বরে উঠে যায়। পুরনো জনপ্রিয়তার প্রত্যাবর্তন, জেমিলি কার্টিস ও লিন্ডসে লোহান ফিরেছেন নতুন রূপে। তবে 2025-এর ব্যর্থতাও কম নয়। ডিজনি স্নো হোয়াইট পিকচারে ইলিও এবং রবার্ট ডিনোর অল্টো নাইটস প্রত্যাশা পূরণ করতে পারেনি বক্স অফিসে। এদিকে বছরের শেষের দিকে মুক্তি পেতে যাচ্ছে জেমস ক্যামেরনের নতুন অ্যাভাটার। অন্যদিকে বিশ্ব চলচ্চিত্র উৎসব কানে সেরা পুরস্কার পান ইরানি পরিচালক জাফর পানাহি। এছাড়া ভ্যানিসে গোল্ডেন লায়ন জেতেন জিম জার্মুস। সব মিলিয়ে 2025 সাল প্রমাণ করেছে সিনেমা শুধু বিনোদন নয়, এটি রাজনীতি, সংস্কৃতি আর বৈশ্বিক পরিবর্তনেরও শক্তিশালী প্রতিচ্ছবি। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে।